একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের টিপু সুলতান ও ইঙ্গ মহীশূর যুদ্ধ এই টপিকটা নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই তোমাদের অনেক বইতেই তোমরা দেখেছো যে হায়দার আলী এবং ওই প্রথম ও দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ আলোচনা করার পর তারপর লর্ড কর্নওয়ালিস ওনার নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আবার টিপু সুলতান এবং তৃতীয় ও চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমাদের যেন বুঝতে সুবিধা হয়, একটা ধারাবাহিকতা বজিয়ে রাখার জন্য আমি ইঙ্গ মহীশূর যুদ্ধ, চারটা যে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছে সেগুলো আগে শেষ করে নিচ্ছি, ধারাবাহিকভাবে পড়িয়ে শেষ করে নিচ্ছি। আমি সাধারণত ক্লাসেও এটা করি, যখন আমি ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু করি চারটা যুদ্ধ একবারে পড়িয়ে তারপর অন্য টপিকটা পড়ানো শুরু করি। তো তোমরা মানে এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আমি ওই টপিকও তোমাদেরকে পড়াবো নেক্সট ক্লাসে। আচ্ছা, আমি আমার আলোচনায় ফিরে আসি। আজ পড়াবো টিপু সুলতান এবং ইঙ্গ মহীশূর যুদ্ধ। এই যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন টিপু সুলতান। ভারতবর্ষের ইতিহাসে তথা সারা বিশ্বের ইতিহাসে টিপু সুলতান একজন বীর হিসেবে পরিচিত। এই যে টিপু, মহীশূরের যে স্থানীয় ভাষা, সেই ভাষা অনুযায়ী টিপু শব্দের অর্থ কিন্তু বাঘ। আসলে ব্যক্তি জীবনে উনি বাঘের মতোই সাহসী ছিলেন। টিপু সুলতানের পুরো নাম হচ্ছে ফতে আলী সাহাব টিপু। এই টিপু নামকরণের পেছনে আরেকটা ইতিহাস আছে। টিপু সুলতানের বাবা হায়দার আলী, তো উনি একজন দরবেশের খুব ভক্ত ছিলেন এবং সেই দরবেশের কাছে উনি যখন যান তখন দরবেশের কাছে উনি দোয়া চান যে তার যেন একটা পুত্র সন্তান হয়। তো ওই দরবেশের নাম ছিল টিপু। এই জন্য টিপু সুলতান হবার পরে হায়দার আলী সেই দরবেশ টিপুর নাম অনুসারে তার ছেলেরও নাম রাখেন টিপু। টিপু সুলতানের জন্ম 20 নভেম্বর 1750 সালে। মারা যান মাত্র 49 বছর বয়সে 1799 সালের 4 মে। ওনার বাবার নাম একটু আগেই বললাম হায়দার আলী, মায়ের নাম ফকিরুন্নেসা। তো টিপু সুলতানের যদি পরিচয় দিতে চাই খুব সংক্ষেপে একটু আলোচনা করে তারপর আমরা ইঙ্গ মহীশূর যুদ্ধে চলে যাই। টিপু সুলতান ছিলেন দক্ষিণ ভারতের যে রাজ্য মহীশূর রাজ্য, সেখানকার শাসক। তিনি ছিলেন একজন মহান বীর। উনি ইংরেজদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। শুধু ইংরেজদের বিরুদ্ধেই না, ভারতের যে স্থানীয় অন্যান্য শক্তি ছিল, মারাঠা, হায়দ্রাবাদের নিজাম, এদের বিরুদ্ধেও উনি অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। ওনার এই শৌর্যবীর্যের কারণে ওনাকে শের ই মহীশূর উপাধি দেওয়া হয়। এই উপাধিটা ইংরেজরাই দিয়েছিল। শের ই মহীশূর শব্দের অর্থ হচ্ছে মহীশূরের বাঘ। উইকিপিডিয়ার সূত্র অনুযায়ী টিপু সুলতান বিশ্বের প্রথম রকেট, আর্টিলারি এবং বিভিন্ন অস্ত্র তৈরি করেছিলেন। আমি এখানে দেখো সূত্রটা উল্লেখ করেছি এই কারণে যে ইতিহাস প্রমাণ নির্ভর। আমি এমন কোনো কথা বলতে পারি না যার কোনো প্রমাণ নেই। তাহলে সেটা ইতিহাস হবে না, বানোয়াট গল্প হবে। প্রথম ক্লাসে কিন্তু এই কথাটা তোমাদেরকে আমি বলেছিলাম। যাই হোক, এই টিপু সুলতান ওনার শাসন আমলে বেশ কয়েকটি প্রশাসনিক উদ্ভাবন চালু করেছিলেন, যেমন মুদ্রা ব্যবস্থা, নতুন ক্যালেন্ডার, এগুলোর প্রচলন করেছিলেন। তারপর উনি একটি ভূমি রাজস্ব ব্যবস্থার প্রচলন করেছেন এবং মহীশূরের যে রেশম শিল্প, বিখ্যাত রেশম শিল্প, এর বিকাশটাও শুরু হয়েছিল এই টিপু সুলতানের আমলেই। তাহলে উনি একজন শুধুমাত্র মহান যোদ্ধাই ছিলেন না, একজন সুযোগ্য শাসকও ছিলেন। এরপর আমরা চলে আসি, এই যে আমরা ইঙ্গ মহীশূর যুদ্ধ আলোচনা করব, মানে টিপুর
সাথে যে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, কি কারণে হয়েছিল, কি কারণে টিপু সুলতানদের সাথে ইংরেজদের বিরোধটা হলো, দ্বন্দ্বটা হলো। প্রথমেই সেটা হচ্ছে টিপু সুলতান ছিলেন বেশ বিচক্ষণ। আসলে সমসাময়িক পরিস্থিতি বোঝার জন্য খুব বেশি বিচক্ষণতার দরকার হয় না, চোখ কান খোলা রাখলেই হয়, যেটা টিপু সুলতানের ছিল। উনি বুঝতে পেরেছিলেন যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশরা ভারতে এসেছে, এদের যে শাসন পদ্ধতি, এদের যে বিজনেস পদ্ধতি, এটা ভারতের জন্য মঙ্গলজনক না। এবং ভারতের বিভিন্ন শাসক হোক বা প্রদেশ হোক, রাজ্য হোক, প্রত্যেকের জন্য এটা একটা বিপদের কারণ। এই জন্য উনি শুরু থেকেই ওনার বাবা হায়দার আলী তার পথ অনুসরণ করেছিলেন। উনি ইংরেজদের বিরুদ্ধে একটা স্ট্রং অবস্থান নিয়েছিলেন। তার এই স্ট্রং অবস্থানটাই কিন্তু প্রথম ইংরেজদের সাথে তার দ্বন্দ্বের সূচনা করে। কারণ তার পাশের যে রাজ্য, এই যে হায়দ্রাবাদের কথাই চিন্তা করো, নিজাম, এর কিন্তু ইংরেজদের সাথে বিভিন্ন সময়ে চুক্তি করেছে, ইংরেজদের পক্ষে গিয়েছে। মারাঠারাও কখনো পক্ষে বিপক্ষে, মারাঠারা কখনোই পুরোপুরি পক্ষে ছিল না, তবে কয়েকবার নিরপেক্ষও ছিল, চুপচাপও ছিল, কয়েকবার চুক্তি করেছে। কিন্তু টিপু সুলতান ইংরেজ বিরোধী অবস্থানটা নিজের ক্লিয়ার করে। তো যেহেতু ইংরেজ বিরোধী অবস্থান তার, সুতরাং ইংরেজদের শত্রু হবে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় হচ্ছে তখনকার সাউথ ইন্ডিয়ার যে ব্যালেন্স অফ পাওয়ার, এটা টিপু সুলতানের পক্ষে ছিল। শুধুমাত্র সেই দক্ষিণ ভারতেই না, টিপুর রাজ্য ছিল ভারতের অন্যান্য রাজ্যের ভিতরেও সর্বাপেক্ষা শক্তিশালী রাষ্ট্র। এবং তার রাজ্যের যে সামরিক শক্তি, সেটা ছিল অত্যন্ত সুগঠিত এবং সমৃদ্ধ। তার পাশের যে রাজ্য হায়দ্রাবাদ কিংবা মারাঠা, এদের চাইতেও টিপুর রাজ্য ছিল অত্যন্ত সুগঠিত এবং শক্তিশালী। এবং এর প্রমাণ পাওয়া যায় যে টিপু সুলতান হায়দ্রাবাদ এবং মারাঠাদেরকে যুদ্ধে পরাজিত করেছিল। টিপু সুলতানের সাথে ইংরেজদের বিরোধের আরেকটা কারণ হচ্ছে টিপু সুলতানের সাথে ফরাসিদের একটা সখ্যতা ছিল। এই গত কয়েকটা ক্লাসে আমি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আলোচনা করেছি যে ফরাসি এবং ইংরেজদের ভিতর সুসম্পর্ক ছিল না। এবং ভারতবর্ষেও তারা ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী ছিল, ভারতবর্ষেও এই প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত ছিল ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। আর টিপু সুলতানের যখন ফরাসিদের সাথে ভালো সম্পর্ক, এই বিষয়টা খুবই স্বাভাবিক ইংরেজদের কারণ হয়ে দাঁড়ায়, বিদ্বেষের কারণ হয়ে দাঁড়ায়। এবং টিপু সুলতান বিভিন্ন সময় দেখা গিয়েছে ফ্রান্সের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে, এবং টিপু ফ্রান্সের জ্যাকোবিন ক্লাব এর সদস্য ছিল। তো এই বিষয়গুলো টিপু সুলতানের সাথে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটিয়েছে। টিপু সুলতানের সাথে ইংরেজদের বিরোধের বারবার বিরুদ্ধ বলছি, আরেকটা কারণ সেটা হচ্ছে টিপুর যে সেনাবাহিনী, সামরিক বাহিনী, এই সামরিক বাহিনীকে উনি একদম নতুন ধাঁচে ঢেলে সাজিয়েছিলেন। টিপু সুলতান বুঝতে পেরেছিলেন যে এই যে ভারতে যে ইউরোপীয়দের আধিপত্য, বিশেষ করে ইংরেজদের, এর অন্যতম কারণ হচ্ছে তাদের অত্যন্ত শক্তিশালী এবং সুগঠিত একটা সামরিক বাহিনী আছে। এই জন্য টিপু সুলতান নিজের সামরিক বাহিনীকে ইউরোপীয় ধাঁচে গড়ার চেষ্টা করেন, এবং এই জন্য উনি ফরাসিদের সহায়তা নেন, ফ্রান্সের সহায়তা নেন। ফরাসি বিভিন্ন সমরবিদ্যের তত্ত্বাবধানে এই টিপু সুলতান একটি সুশৃঙ্খল এবং আধুনিক সেনাবাহিনী গড়ে তোলেন। টিপু সুলতান তার পদাতিক বাহিনীকে ইউরোপীয় ধরনের মাস্কেট, বন্দুক ও বেয়োনেট দ্বারা সুসজ্জিত করেছিলেন।
এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে অস্ত্র এগুলো উনি মহীশূরেই নির্মাণের ব্যবস্থা করেন। শুধু তাই না, টিপু সুলতান দেখেছিলেন যে ইংরেজদের আধিপত্যের অন্যতম কারণ হচ্ছে তাদের অত্যন্ত স্ট্রং নাভাল পাওয়ার, নৌশক্তি। এই জন্য টিপু সুলতান মহীশূরের নৌশক্তিকেও আধুনিক করার চেষ্টা করেন। তিনি দুটো জাহাজ নির্মাণ কেন্দ্র, ডকইয়ার্ড প্রতিষ্ঠা করেন এবং নৌবাহিনীর জাহাজের দুটো মডেল টিপু সুলতান নিজেই প্রস্তুত করেছিলেন। এই যে প্রস্তুতিগুলো, এগুলো বোঝাই যাচ্ছে টিপু সুলতান নিজেকে প্রস্তুত করছেন যে কোনো শক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। এবং এই যে কোনো শক্তিটাতে ইংরেজ শক্তি, এটা ইংরেজদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ টিপু সুলতান তার বাহিনী সুসজ্জিত করছে ইংরেজদের শত্রু ফ্রান্সের সহায়তায়। তো এই বিষয়গুলো একে তো নিজেকে শক্তিশালী করে তুলছে, এটা একটা হচ্ছে ইংরেজদের দুশ্চিন্তার কারণ। আরেকটা কারণ হচ্ছে বিদ্বেষের কারণ হচ্ছে এই সুগঠিত করছে ইংরেজদের শত্রু ফ্রান্সের সহায়তায়। তো প্রত্যেকটা স্টেপই ছিল আসলে ইংরেজ বিরোধী, টিপু সুলতানের প্রত্যেকটা স্টেপই ইংরেজ বিরোধী ছিল। এই টিপুর সাথে আসলে ইংরেজদের যে দ্বন্দ্ব, এখানে ভাগ্য আসলে অসহযোগিতা করেছিল বোধহয়। যে লর্ড কর্নওয়ালিস, ওনার নাম তোমরা শুনে থাকবে, ইনি যখন ভারতে আসেন ওনার কিন্তু নির্দেশ ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেন ভারতবর্ষের স্থানীয় ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করে এবং কোম্পানি যেন কোনো প্রকার কোনো যুদ্ধে না জড়ায়। পিস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের যে ভারত শাসন আইন পাশ হয় সেখানে বলা হয়েছিল যে কোম্পানি যেন ভারতবর্ষে কোনো যুদ্ধ বিগ্রহে না জড়ায়। কর্নওয়ালিসের উপরে এরকম নির্দেশ ছিল। কিন্তু এই কর্নওয়ালিস যখন ভারতবর্ষে আসার পর ওনার দুটো বিষয় মানে দেখা যায়। ফার্স্টলি, উনি যখন ভারতবর্ষে আসেন উনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কিন্তু পরাজিত সৈনিক ছিলেন। মানে আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ চলছিল সেখানে কর্নওয়ালিসের যে বাহিনী, তার 13টা উপনিবেশ সে যুদ্ধে পরাজিত হয়। তো কর্নওয়ালিস এখানে এসে তার সেই তার যে হয়েছে, মানে তার ইমেজটা যে খারাপ হয়েছে, এই ইমেজটা পুনরুদ্ধারের চেষ্টা চালানো অবশ্যই। এবং উনি দেখেন যে এইখানে সেই আমেরিকার বাহিনীর সাথে টিপুর বাহিনী কিন্তু সুসজ্জিত হলেও দুর্বল, সুতরাং এই টিপুকে হারিয়ে উনি ওনার ইমেজটাকে একটু পুনরুদ্ধার করতে পারেন, ওনার ভাবমূর্তিটা পুনরুদ্ধার করতে পারেন। এটা ছিল একটা কারণ। আরেকটা হচ্ছে কর্নওয়ালিস এখানে আসার পরে টিপুর যে রাজ্য মালাবার, এই মালাবারের উপর তার একটা দৃষ্টি পড়ে, কারণ ওইখানকার মশলা এবং চন্দন কাঠের ব্যবসা ছিল খুব বিখ্যাত। তো কর্নওয়ালিস চিন্তা করেন যে মালাবার অঞ্চলের মশলা এবং চন্দন কাঠের ব্যবসায় অংশ নেওয়া ইংরেজদের খুব বেশি প্রয়োজন, কারণ এটা ছিল খুব লাভজনক ব্যবসা। আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ইংরেজ উপনিবেশ বিস্তারের জন্য কালিকট ও ক্যানন বন্দর দখল করা ছিল খুবই জরুরি। তাছাড়া এই পথ দিয়ে ব্রিটেন সহ ইউরোপের অন্যান্য দেশের সাথে নৌযোগাযোগ ছিল অনেক সহজ। কাজেই এই অঞ্চলটা দখল করা কর্নওয়ালিসের জন্য একরকম গুরুত্বপূর্ণ একটা অঞ্চল ছিল আর কি, তার জন্য দখল করা জরুরি ছিল। তো সুতরাং দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তারে যে দ্বিতীয় পর্যায়ে এখানে ভারতে ইংরেজ শাসন সম্প্রসারণের একটা প্রয়োজনীয়তাও ছিল, তাদের নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনও ছিল। তো সার্বিক পরিস্থিতি আসলে ছিল টিপুর বিপক্ষে, মানে সকল পরিস্থিতি বিপক্ষে বলবো না, মানে ইংরেজদের সকল পরিস্থিতি ইংরেজ এবং টিপুর মধ্যে সম্পর্ক নষ্ট করেছে, বিরোধপূর্ণ একটা সম্পর্ক তৈরি করেছে, সেটা ব্যবসায়িক হোক, রাজনৈতিক হোক, বা যাই বলি না কেন। তো এইরকম প্রেক্ষিতেই আসলে টিপু সুলতানের সাথে ইংরেজদের দ্বন্দ্ব একদম টিপু যেদিন থেকে শাসনভার গ্রহণ করে সেদিন থেকেই শুরু হয়ে যায়। এখন আমরা আসি তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে। গত ক্লাসে আমি আলোচনা করেছি যে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ চলাকালীন অবস্থাতেই হায়দার আলীর মৃত্যু হয়। ওনার মৃত্যুর পর টিপু সুলতানই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তো
এই টিপু সুলতানের আরেকটা আমি বলবো দুর্ভাগ্যই বলা চলে হচ্ছে যে আশেপাশের রাজ্য থেকে, স্থানীয় রাজ্যগুলো থেকে, মানে ভারতীয় রাজ্যগুলো থেকে উনি কিন্তু কোনো সহায়তা পাননি। তার যে পাশে হায়দ্রাবাদ কিংবা মারাঠা, এদের কাছ থেকে তো সহায়তা পাননি, বরং ওনাকে এদের বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে। একে তো শত্রু আছে, ইংরেজ আছে, তার সাথে সরি যুক্ত হয় হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠা। এই কারণে টিপু সুলতান কিন্তু ওনার আশ্রয়টা ফরাসিদের কাছে খুঁজেছেন, ফরাসিদের কাছ থেকে উনি সহায়তা চেয়েছেন। যাই হোক, 1788 সালে কর্নওয়ালিস দাক্ষিণাত্যে টিপুর যে প্রতিদ্বন্দ্বী হায়দ্রাবাদের নিজাম, এই নিজামের থেকে গুন্টুর নামক একটা ভূখণ্ড উপহার হিসেবে গ্রহণ করেন এবং এর বিনিময়ে তিনি নিজামকে প্রতিশ্রুতি দেন যে প্রয়োজন হলে নিজামকে তিনি সামরিক সাহায্য করবেন। এর 1 বছর পর, মানে 1789 সালে কর্নওয়ালিস নিজামকে একটা প্রস্তাব দেয় যে নিজামের নেতৃত্বে একটা শক্তি সংঘ গঠন করবে, দাক্ষিণাত্যে একটা শক্তি সংঘ গঠন করবে, যার নেতৃত্বে থাকবে হায়দ্রাবাদের নিজাম। এই যে যে সে সাউথ ইন্ডিয়াতে একটা শক্তি সংঘ গঠন করছে, এখানে কিন্তু অন্যতম পাওয়ার হচ্ছে টিপু সুলতান মহীশূর। মহীশূরকে কোনো কিছুই জানায়নি, এবং কি মহীশূরকে, মানে টিপু সুলতানকে যে একটা সৌজন্যতামূলক অফার দেয়ার, যে তুমি শক্তির সঙ্গে থাকবে কি থাকবে না, এরকম কোনো অফারও কর্নওয়ালিস টিপু সুলতানকে দেয়নি। তো এটা ছিল টিপু সুলতানের জন্য একদম ডিরেক্ট একটা অপমান। অনেক ঐতিহাসিক এই আচরণকে টিপু সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা, কারণ তাদের যে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের পর যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি কিন্তু কর্নওয়ালিস মেনে চলল না। এই জন্য এটাকে ঐতিহাসিকরা বলছেন যে এটা ছিল কর্নওয়ালিসের বিশ্বাসঘাতকতা। তো এই আচরণটা টিপু সুলতান মানতে পারেনি। তখন উনি কি করেন, 1789 সালে ইংরেজদের যে আশ্রিত রাজ্য ত্রিবাঙ্কুর, এই ত্রিবাঙ্কুরের সাথে ইংরেজদের মানে মিত্রতা ছিল, তিনি এই ত্রিবাঙ্কুর রাজ্য আক্রমণ করেন এবং এই ত্রিবাঙ্কুর রাজ্য আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। কর্নওয়ালিস এই যুদ্ধে টিপু সুলতানকে সম্পূর্ণ একা করে দেন, কারণ উনি মারাঠা এবং নিজামের সাথে ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্রী গড়ে তোলেন এবং কর্নওয়ালিস নিজে এই ত্রিশক্তি মৈত্রীর যে সেনাবাহিনী, এদের সেনাপতি হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। কাজে এই যুদ্ধে টিপু সুলতানের বিরোধী পক্ষ ছিল 3টা, ইংরেজ, মারাঠা এবং হায়দ্রাবাদ নিজাম। তারপরেও টিপু সুলতান প্রায় 2 বছর 1790 থেকে 1792 খ্রিস্টাব্দ পর্যন্ত বেশ বীরত্বের সাথেই যুদ্ধ চালিয়ে যান। তো কতদিন আসলে একজন শাসকের 3 জনের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু খুব টাফ, এবং শেষ পর্যন্ত আসলে উনি আর খুব বেশি দিন ওনার এই সাফল্য ধরে রাখতে পারেননি। এই ত্রিশক্তি তার রাজধানী অবরোধ করে রাখে। অবশেষে 1792 সালের ফেব্রুয়ারি মাসে টিপু সুলতান আত্মসমর্পণ করতে বাধ্য হয় একরকম, এবং শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 সালের মার্চ মাসে শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ সমাপ্ত হয়। এবার আমরা আলোচনা করি শ্রীরঙ্গপত্তমের সন্ধির কিছু ধারা নিয়ে। এটা ছিল আসলে টিপু সুলতানের জন্য খুবই অপমানজনক সন্ধি। এই সন্ধির মাধ্যমে উনি আসলে ওনার রাজ্যের প্রায় অর্ধেক অংশ মানে ওনার হাতছাড়া হয়ে যায়। আচ্ছা, এগুলো ধারাগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যেটা বলা হয়, টিপু সুলতান তার রাজ্যের অর্ধ অংশ ছেড়ে দিবেন এবং এই অংশগুলো মারাঠা, ইংরেজ এবং নিজাম নিজেদের মাঝে ভাগ করে নেয়। এর মধ্যে সমৃদ্ধ যে সকল অংশ ছিল, ডিন্ডিগুল, বরমহাল, কুর্গ, মালাবার, এগুলো নেয় ইংরেজরা।
এই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে টিপু সুলতানকে ৩৩০ লাখ টাকা দিতে বলা হয় ইংরেজদের। এবং শুধু তাই না, এই টাকা যতদিন না দিবে ততদিন পর্যন্ত জামিন স্বরূপ টিপুর 2 ছেলেকে ইংরেজ শিবিরে রাখার কথা বলা হয়। চিন্তা করো কতটা অপমানজনক। এরপর কুর্গের যে রাজা, এই কুর্গের রাজাকে টিপু সুলতান স্বাধীনতা দিতে বাধ্য হয় এবং এই রাজ্যটা ইংরেজদের আশ্রিত রাজ্যে পরিণত হয়। ইংরেজ এবং টিপু সুলতান উভয় পক্ষই তাদের বন্দি বিনিময় করেছিল, মানে বন্দীদেরকে দিয়ে দিয়েছিল একে অপরকে। মহীশূরের শস্য ভাণ্ডার, ডিন্ডিগাল ও রায়চুর দোয়ার হাতছাড়া হওয়ায় টিপু সুলতানের আসলে আর্থিক ক্ষতির পরিমাণটা ছিল আরও বেশি। কারণ শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণে দিতে হয় না, বরং তার সমৃদ্ধ অঞ্চলগুলো চলে যায় এই সন্ধির মাধ্যমে। মূলত এই সন্ধিটাই টিপু সুলতানের, আমি বলবো যে মানে পরাজয়ের মহড়া ছিল, হাতছানিটা এখানেই ছিল। কারণ এই সন্ধি করেই টিপু সুলতান তার মানে সমৃদ্ধ অঞ্চল এবং তার মানে শক্তি অর্ধেকটাই হারিয়ে ফেলে এবং এর শেষ পরিণতি আমরা দেখতে পাই চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে। মূলত এই তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ এবং এর ফলে যে সন্ধি, শ্রীরঙ্গপত্তমের সন্ধি, এই সন্ধির মাঝেই চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের বীজ নিহিত ছিল। কারণ এই যে অপমানজনক সন্ধি একজন স্বাধীনচেতা শাসকের পক্ষে মেনে নেওয়া কিন্তু খুব কষ্টকর এবং টিপু সুলতানও এটা মেনে নিতে পারেননি। উনি এরপর যেটা চেষ্টা করেন সেটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে নিজের অবস্থানকে শক্তিশালী করতে। আর যে একটা ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে এনিমি ইজ মাই ফ্রেন্ড, শত্রু আমার বন্ধু। তো টিপু সুলতানও চেষ্টা করছেন যে ইংরেজদের যারা শত্রু তাদেরকে নিজের দলে টানতে। উনি মরিশাসের যে ফরাসি শাসক তার কাছে যান সাহায্য চাইতে। কাবুলের অধিপতি জামান শাহ, তুরস্কের সুলতান, ফ্রান্সের বিপ্লবী সরকার, এদের কাছে উনি সাহায্য চেয়ে পাঠান। এছাড়াও আরব, কনস্টান্টিনোপল, ভার্সাই এই সকল জায়গায় উনি ইংরেজ বিরোধী সাহায্য চেয়ে আবেদন করেন। তো ওনার এই যে ইংরেজ বিরোধী অবস্থান, এই বিষয়গুলো ইংরেজদের কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এরপর ভারতে আসেন নতুন লর্ড বড়লাট ওয়েলেসলি। ইনি ছিলেন একদম ঘোরতর সাম্রাজ্যবাদী। তো ওয়েলেসলি ক্ষমতায় আসার পরেই উনি ওই কর্নওয়ালিসের মতোই টিপু বিরোধী অবস্থান ক্লিয়ার করে ফেলেন এবং কর্নওয়ালিস যে ত্রিশক্তি মৈত্রী, ওই যে একটু আগে বললাম, করেছিলেন, সেটাকে উনি আবার পুনরুজ্জীবিত করেন। কাজী নিজামকে ওনার পক্ষে আনা খুব একটা কষ্টকর হয়নি। মারাঠারা এই সময় একটু আপত্তি করেছিল যদিও, কিন্তু মারাঠাদেরকে বলা হয় যে টিপুর রাজ্যের একটা অংশ তাদেরকে দেয়া হবে। তো এটা বলার পর মারাঠারা ইংরেজদের পক্ষে যোগ দেয়। আবার সেই টিপু সুলতানকে ইংরেজরা একা করে দেয়, তার চারপাশের সকলকে নিজেদের পক্ষে নিয়ে নেয় এবং এই সকল প্রস্তুতি করার পরেও মানে প্রস্তুতি গ্রহণ করলো যে তার দিক থেকে টিপু সুলতানকে একা করে দিল। এরপর টিপু সুলতানকে প্রস্তাব দেয় অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করার জন্য। এই অধীনতামূলক মিত্রতার নীতি নিয়ে আরেকটা ডিটেল ক্লাস তোমাদেরকে নিব, এখন জাস্ট নামটা মনে রাখো, অধীনতামূলক মিত্রতা। তো এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করার জন্য টিপু সুলতানকে আমন্ত্রণ জানায়, কিন্তু এটা ছিল একজন শাসকের জন্য অত্যন্ত অবমাননাকর একটা নীতি। আর টিপু সুলতান যেহেতু ছিলেন অত্যন্ত স্বাধীনচেতা একজন শাসক, উনি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। আর এর মাধ্যমেই শুরু হয় চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ। এই চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু কয়েক জায়গায় জয়ী হলো, আসলে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। উনি
সদাশির এবং মলফেলের যুদ্ধে পরাজিত হয়ে রাজধানীতে ফিরে আসেন, তার যে রাজধানী শ্রীরঙ্গপত্তম, এখানে এসে সৈন্য সমাবেশ করেন এবং ইংরেজ বাহিনী ওনার এই রাজধানী অবরোধ করে ফেলে। এই অবরোধ অবস্থাতেও টিপু সুলতান কিন্তু হার মানেনি, আত্মসমর্পণ করেননি। উভয় পক্ষে প্রায় 1 মাস ধরে যুদ্ধ চলে এবং টিপু সুলতান যে বীর ছিলেন তার প্রমাণ, উনি বীরের মতোই যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করেন এবং ওনার মৃত্যুর পরে এই চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধটা শেষ হয়। মূলত মানে টিপুর মৃত্যুর মাধ্যমে মহীশূর রাজ্যর স্বাধীনতা শেষ হয়ে যায়। টিপুর মৃত্যুর পর এই রাজ্যকে 3 ভাগে ভাগ করা হয়। বেশিরভাগ এলাকা ব্রিটিশরা নিয়ে নেয়, নিজামকে একটা অংশ দেওয়া হয়, মারাঠাদেরকেও কিছু দেওয়া হয়েছিল কিন্তু মারাঠারা সেটা নেয়নি। আর মূল যে রাজ্য সেখানকার ছোট্ট একটা অংশে মহীশূরের যে প্রথম শাসক ছিল, যে আমরা হায়দার আলী যখন ক্ষমতা গ্রহণ করে তখন পড়িয়েছিলাম, সেই হিন্দু রাজবংশকে কিছু অংশ দেয়া হয়। এরপর আমরা আলোচনা করব এই টিপু সুলতানের পতনের কারণ নিয়ে। টিপু সুলতানের পতনের কারণ হিসেবে অনেক ঐতিহাসিক মনে করেন যে টিপুর যে অশ্বারোহী বাহিনী এটা খুব বেশি সুগঠিত ছিল না এবং টিপুর সুলতানের যে জীবনী লিখেছিলেন ঐতিহাসিক মহিবুল হাসান, উনি যদিও এটা স্বীকার করেননি, উনি বলছেন যে এটা আসলে প্রধান কারণ ছিল না, কারণ শ্রীরঙ্গপত্তমের যে সন্ধি, সেই সন্ধিতেই বলা হয়েছিল যে টিপুর অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনীর সংখ্যা হ্রাস করতে হবে এবং টিপু সুলতান সেটা হ্রাস করতে বাধ্যই হয়েছিলেন একরকম। তো যাই হোক, এই তার যে সামরিক বাহিনী কমিয়ে আনা, এটা ছিল টিপু সুলতানের পরাজয়ের অন্যতম কারণ। এছাড়া পরাজয়ের আরেকটা মূল কারণ ছিল আমার মনে হয়, আমার না অনেক ঐতিহাসিক মনে করেন, এই যে টিপুকে কৌশলগতভাবে সবসময় একা করে দেওয়া। মারাঠা এবং নিজাম, হায়দ্রাবাদ, এদের সাথে কখনোই টিপুর মানে সখ্যতাটা গড়ে উঠতে পারেনি। যদি মারাঠা, নিজাম, টিপু একসাথে যুদ্ধ করতো ইংরেজদের বিরুদ্ধে, তাহলে হয়তো অন্যরকম একটা রেজাল্ট আমরা দেখতে পারতাম, কিন্তু এটা হয়নি। এটা ভারতবর্ষের জন্য, আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। টিপুকে লড়াই করতে হয়েছে শুধুমাত্র বিদেশি শক্তির সাথে না, নিজের দেশীয় শক্তির সাথেও লড়াই করতে হয়েছে। এটা শুধু টিপুর ক্ষেত্রে প্রযোজ্য না, ভারতের অন্যান্য শক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। এই মারাঠার ইতিহাস যখন আমরা পড়ব তখন দেখব যে এই মারাঠাদের টিপুর বিরুদ্ধে যখন যুদ্ধ করতে হচ্ছে, যে এটা মারাঠাদের জন্য দুর্ভাগ্য, এটা সমগ্র ভারতবর্ষের জন্য দুর্ভাগ্য যে ভারতের স্থানীয় শক্তিরা নিজেরা একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিবর্তে নিজেরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধে ইংরেজদেরকে ডেকে এনেছে। এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য। আচ্ছা, এই টিপুর পরাজয়ের আরেকটা কারণ হচ্ছে, আমরা এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা দেখেছি যে টিপু সুলতান বিদেশ থেকে সহায়তার প্রচুর চেষ্টা চালিয়েছেন, কিন্তু আদৌ উনি কি এই সহায়তাগুলো পেয়েছেন? উনি কিন্তু পাননি। বরং যেটা হয়েছে, ওনার এই প্রচেষ্টার মাধ্যমে ইংরেজদের ওনার বিরুদ্ধে সন্দেহ আরো বেড়েছে। উনি যদি সাহায্য পেয়েছেন 1, ইংরেজরা ভেবে নিয়েছে 100 এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করেছে। মানে এই সাহায্য চাওয়াটাও টিপুর জন্য হয়েছে আরেকটা দুর্ভাগ্যের কারণ। সাহায্য তো উনি সেরকম পাননি, বরং ইংরেজরা ভেবেছে সে হয়তো বিরাট সাহায্য পাচ্ছে, এই জন্য নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করেছে। এটাও ছিল টিপু সুলতানের পরাজয়ের আরো একটা কারণ। যাই হোক, এই চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষের অন্যতম বীর টিপু সুলতানের পরাজয় এবং মৃত্যু হয় এবং এর মাধ্যমে মহীশূর রাজ্য তথা ভারতের একটা অংশ নিজের স্বাধীনতা হারিয়ে ফেলে। আমি আমার ক্লাস আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো। বাই।